আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, বর্তমান সংবিধানের আলোকে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে হুঁশিয়ারি দেন, মৌলিক সংস্কারের বিরোধিতা করলে জনগণ আবারও রাস্তায় নামতে পারে। তবে মৌলিক সংস্কার বলতে কী বোঝানো হচ্ছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। সংবিধান বাতিল এবং গণপরিষদ নির্বাচনের প্রশ্নে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির অবস্থান দুই মেরুতে। কমিশনের সঙ্গে বৈঠকে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে কমিশনের করা সুপারিশগুলিতে জোরালো আপত্তি জানিয়েছে বিএনপি। রোববার দলটির সঙ্গে ফের আলোচনায় বসবে কমিশন। আর জুলাই হত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন হবে এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ঐক্যমত্য, সংস্কারে না নির্বাচনে। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং বাংলাভিশন টেলিভিশনের উপবার্তা প্রধান লেখক কলামিস্ট মোস্তফা কামাল। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছে মূল আলোচনার বিষয় ঐক্যমত্য, সংস্কারে না নির্বাচনে। প্রথমে আমি শুরু করতে চাই সারোয়ার তুষার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে তো একটি বৈঠক ছিল ঐক্যমত্য কমিশনের সঙ্গে এবং আপনারা বেশ কয়েকটি অবজারভেশন দিয়েছেন যে সংবিধান পরিবর্তন করতে হবে। অন্যদিকে আপনারা বলেছেন যে জনগণ রাস্তায় নামবে যদি মৌলিক সংস্কারের বিরোধিতা করলে জনগণ। আসলে মৌলিক সংস্কার বলতে আপনারা কী বোঝাতে চেয়েছেন? আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচককে আমি শুভেচ্ছা জানাই। প্রথমত আমি বলি যে আজকের আমাদের আলোচনা শিরোনাম ঐক্যমত্য, সংস্কারে না নির্বাচনে। আসলে আমাদের ঐক্যমত্য দুটোতেই লাগবে, সংস্কারেও ঐক্যমত্য লাগবে, নির্বাচনে ঐক্যমত্য লাগবে। ঐক্যমত্য ছাড়া এখন আপনি নির্বাচনও করতে পারবেন না, সংস্কার তো করতে পারবেনই না। ফলে আমাদের জন্য সংস্কার ও নির্বাচন দুটোর ক্ষেত্রেই বাংলাদেশে এখন সরকার, রাজনৈতিক দল, জনগণ সবার মধ্যে একটা বোঝাপড়ায় আসতে হবে। আর যেটা বলেছি যে মৌলিক সংস্কার আমাদের কোনো নতুন পজিশন না। এটা আমরা শুরু থেকেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিলোপ, বাংলাদেশে যে বারবার সংবিধানের মধ্যে, রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর মধ্যে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা রয়ে গেছে, এটাকে আমরা একেবারে শুরু থেকেই, দল করার আগে থেকেই এইটাকে আমরা হাইলাইট করেছি যে বাংলাদেশে এটা হচ্ছে গোড়ার সংকট, যার মধ্য দিয়ে এখানে মানে সেই সংকটটা কোথায় আসলে আপনারা পিন পয়েন্ট করছেন, কোথায় যে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা একদম এই ৭২ সংবিধানের মধ্যেই এখানে এক ব্যক্তিকে কেন্দ্র করে এমন একটা ক্ষমতা কাঠামো তৈরি করা হয়েছে যিনি চাইলে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তার নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং রাখেন। এবং তার মধ্য দিয়ে এখানে এখানে একটি কথা বলতে চাই, সেটা বাংলাদেশের যে সরকার কাঠামো সেটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার ধরনের এবং সেখানে এই ফর্মটা কিন্তু কানাডা, ইউকে, নিউজিল্যান্ড বিভিন্ন জায়গায় কিন্তু ক্রিয়াশীল। তবে বাংলাদেশে কেন ক্রিয়াশীল হয় না? ওয়েস্টমিনিস্টার এটাকে বলা হচ্ছে, কিন্তু এটা ওয়েস্টমিনিস্টার সিস্টেম পুরোপুরি না। ম্যানুয়ালটা আপনি আপনারা দেখাতে পারবেন যে কোথায় পার্থক্যগুলো আছে ম্যানুয়ালে? এটা আমি একটু বলি, এটা পুরোপুরি একটা কলোনিয়াল যে রাষ্ট্র কাঠামো এখানে ব্রিটিশরা তৈরি করেছিল সেটাকেই পাকিস্তানিরা বহাল রেখেছে এবং সেই পাকিস্তানি সামরিক এবং আমলাতান্ত্রিক রাষ্ট্রই বাংলাদেশে গণতন্ত্রের মাঝে মাঝে পোশাক পরিয়ে এখানে ফেরি করা হয়েছে। আইন কানুনগুলো সবই পুরনো আইন কানুন, 1861 সালে পুলিশ আইন, তারপর সিআরপিসি, এগুলো 1897, এরকম সবই কলোনিয়াল আইনগুলোরই ধারাবাহিকতা। পরবর্তীতে যে সকল আইন করা হয়েছে সেগুলো আপনার এই সংবিধানের যে ক্ষমতা কাঠামো তার মধ্যে থেকে ভালো আইন করলেও সেটা আসলে জনগণকে সার্ভিসটা দিতে পারে নাই। এবং যদি আপনি ধরে ধরে বলেন যে এইটা সংবিধানের এই ধারাটা ওই ধারাটা, এটা নিয়ে মন্তব্য করা যাবে, কিন্তু আমরা ওভারঅল এই সংবিধানের প্যাটার্নটা নিয়ে বলছি যে এটার মধ্যে একটা ব্যক্তিকে সকল ক্ষমতার তার মধ্যে গচ্ছিত করা হয়েছে এবং তিনি চাইলে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং মানে তিনটা যে প্রধান আপনার অঙ্গ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং বিচার বিভাগ, এই তিনটাই তিনি নিয়ন্ত্রণ করেন। বিচার বিভাগটাকে তিনি পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, আর অধস্তন আদালত যেটাকে বলা হয় এটাকে তো নির্বাহী বিভাগ প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এরকম একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আমরা বারবার যে সকল নির্বাচিত সরকার ক্ষমতা এসেছে মানে ভোটের মধ্য দিয়ে, আপনি দেখবেন ৭২ সাল থেকে আজ পর্যন্ত একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে কোনো সরকারকে বাধ্য করা ছাড়া ক্ষমতা থেকে সরানো যায় নাই। পজিটিভ অর্থে গণ-অভ্যুত্থান কিংবা গণ আন্দোলন করতে হয়েছে আপনাকে, অথবা নেগেটিভ অর্থে এখানে সামরিক কূ ঘটেছে। আবার নির্বাচিত সরকারগুলোই এখানে অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার ফন্দি করেছে বারবার, একবার দুইবার না। একবার দুইবার হলে আপনি বলতে পারছেন এর অমুক দলের সমস্যা, এটা বারবার ঘটেছে। ৭৫ সালে বাকশাল
একদলীয় শাসন, এরপর দীর্ঘ সামরিক শাসন 15 বছরে, তারপর আপনি আবার নির্বাচনী ব্যবস্থায় গেলেন, সেখানে প্রথমবার বাকশাল তো আপনার চতুর্থ সংসদের মাধ্যমে হয়েছিল, সেটা তো মূল সংবিধানের সাথে এই সংবিধানটাকে ব্যবহার করে এটা করা হয়েছে এবং এটার মধ্যে দিয়ে তো এই সংবিধানের বাইরে যাওয়া হয় নাই, এই সংবিধানের মধ্যে থেকে এটা করা হয়েছে। তারপর হচ্ছে আপনার এই 95 সালে বা 96 সালে প্রথম যে নির্বাচনটা বিএনপির আমলে হলো, 96 ফেব্রুয়ারি নির্বাচন, ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচন, একতরফা নির্বাচন, এবং এটার বিরুদ্ধেও কিন্তু আন্দোলন হয়েছে। বিএনপি তখন গণতান্ত্রিক আচরণ করেছে, মেনে নিয়েছে আন্দোলনের দাবি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়েছে। তারপরে 96 থেকে 2001 সে সময় শেখ হাসিনা আপনার একজন বিচারপতির বয়স বাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সেটা সফল হন নাই। পরবর্তীতে আবার 2001 থেকে 6 বিএনপি ক্ষমতায় এসে চতুর্দশ সংশোধনী, একজন বিচারপতি, পছন্দের একজন বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য তারা একটা সংবিধান সংশোধনী করেছে। এটা কিন্তু আগেও ঘটেছে আপনার 70-এর সময়, মানে বাংলাদেশে এরকম 3টা সংশোধনী আছে যেগুলো একজন ব্যক্তিকে কেন্দ্র করে সংশোধনী। আচ্ছা, ছোট প্রশ্ন করতে চাই, তো এই ব্যক্তির জায়গায় আপনারা কি করতে চাইছেন? এখন দেখুন, এই গণঅভ্যুত্থানের পরে একটা সংবিধান পরিবর্তন করার দাবি উঠেছে, এটাকে অনেকেই মেনে নিতে পারছে না। পরিবর্তন আর সংস্কার, আপনি যদি এখন এই সংবিধানটার মৌলিক ক্ষমতা কাঠামোর সংস্কার করেন, এটাই একটা পরিবর্তন হবে। এটা দুটো আলাদা না, সংস্কারের মধ্যে দিয়ে আপনাকে নতুন সংবিধান কাঠামোটা। আচ্ছা, আমি আপনার কাছে মানে এটা হলো আমরা ক্ষমতা কাঠামোর কথা বলছি, যে রাষ্ট্রের প্রধান নির্বাহীর হাতে সকল ক্ষমতা, 3টা বিভাগ, মানে যে বিভাগ আছে সেটার বাইরেও এছাড়াও আরো যে সকল সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সেগুলো নিয়ে তার হাতে থাকে। এখন ক্ষমতার ভারসাম্য করতে হবে, গণতান্ত্রিক সংস্কার করতে হবে, এই কথাটাই আমরা ঘুরিয়ে ফিরে বলছি, এটাই মৌলিক সংস্কার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে শহীদ ইসলাম বাবুল, আপনি কি বলবেন যে যেটি তুষার বলবার চেষ্টা করলেন, যে এই সংবিধানের ভেতরেই হচ্ছে মৌলিক পরিবর্তন তারা করতে চান, যেহেতু এর ভিতরে স্বৈরতান্ত্রিক একটি ব্যবস্থা তারা মনে করছে, অর্থাৎ যদিও প্রশ্ন করা হয়েছে যে ওয়েস্টমিনিস্টার টাইপ যে গণতান্ত্রিক অন্য জায়গায় ফাংশনাল হলেও বাংলাদেশের ফাংশনাল হচ্ছে না, বিষয়গুলো যদি ব্যাখ্যা করেন। থ্যাংক ইউ। এটা তো আপনারা সংস্কার, আমরাও তো চাই, আমরা 66টা প্রস্তাবনা আমরা দিয়েছি। হ্যাঁ, মানে এটা মানে বিরাট পরিবর্তনের যে প্রস্তাব, এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনই ছিল না। হ্যাঁ, সেই প্রস্তাবগুলো এবং সেটা পুনঃস্থাপন করা সহ অনেকগুলো প্রস্তাব। তো এই যে সংস্কার, সংবিধান বলেন, রাষ্ট্র সংস্কার বলেন, এইগুলো তো বিএনপির দীর্ঘদিনের দাবি। হ্যাঁ, অনেক আগে, যখন এগুলো কেউ চিন্তাও করে নাই, সেটা কমিশনার যিনি ভাইস চেয়ারম্যান গতকাল পরিষ্কার করে বলেছেন। ছাত্রর যে দাবি ছিল সর্বশেষ, প্রথম হলো চাকরির দাবি, কোটা বৈষম্য, সেখান থেকে হাসিনার উদ্ভট কথাবার্তার কারণে গোটা ছাত্র সমাজকে রাজাকারের বাচ্চা বলার কারণে ফুঁসে উঠছে, এবং সমস্ত রাজনৈতিক শক্তি, সমস্ত ছাত্র সমাজ হাসিনাকে উৎখাতের জন্য এক পর্যায়ে তখন 9 দফা প্রণয়ন করলো। এই 9 দফার মধ্যেও কিন্তু এই সংস্কার বা সেই কোনো কথাই কিন্তু ছিল না। হ্যাঁ, ছিল যে ফ্যাসিবাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা কেড়ে নিয়ে হস্তান্তর করা হবে, বিচারের দাবি ছিল। হ্যাঁ, ছাত্র হত্যার, হ্যাঁ, এইসব দাবি ছিল। তো এখন সংস্কারের কথা বলা হচ্ছে, ভালো কথা, আমরা তো এই সংস্কারের কথা বলছি। এখন সংস্কার আপনি একভাবে চাচ্ছেন, আমি একভাবে চাচ্ছি, আপনি তো নতুন করে চাচ্ছেন, আমি তো পুরনো যেটা চাচ্ছি সেইখানেই কিন্তু আমি আছি। এবং এই সংস্কারের দাবি নিয়ে, আমি রাষ্ট্র সংস্কারের দাবি নিয়ে এই 17 বছর আমি লড়াই করছি, এই কয়েক বছর আমি লড়াই করছি, এবং 17 বছরের লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে। তো ঠিক আছে, এখন সংস্কার আমরা করবো। আর এর চাইতে বেশি সংস্কার যদি আপনারা করতে চান, বা রাষ্ট্রকে আপনারা বলতেছেন যে কখনোই কোনো রাজনৈতিক সরকার করেনি, তা আপনি এখন রাজনীতি তো করছেন। আপনি জনগণের কাছে বলেন যে এরা করবে না, আমরা হলো নতুন রাজনৈতিক দল, আমরা এই সংবিধান পরিবর্তন করব, আমরা সব কিছু বাংলাদেশকে সোনায় মোড়ায় দিব, এবং প্রফেসর ইউনূসকেও দরকার লাগলে আমরা প্রধানমন্ত্রী বানাবো। এগুলো আপনি একটা ম্যানিফেস্টো মানুষের কাছে দেন, নিশ্চয়ই মানুষ আপনাকে গ্রহণ করতে পারে। তখন আপনি আপনার মনের মতো করে সমস্ত কিছু আপনি করেন। কিন্তু আপনি সেই মানুষকে কেন ভয় পাচ্ছেন? আবার মানুষের দোয়াই দিচ্ছেন যে মানুষ এই রাষ্ট্র চাচ্ছে না, মানুষ এটা চাচ্ছে না। তো মানুষ যদি আপনি যেটা বলছেন ওইটাই চায়। একটা প্রশ্ন, যারা এনসিপির পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছে যে অর্থাৎ বিভিন্ন সময় বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর থেকে কিন্তু ক্ষমতা কাঠামোর ভিতরে স্বৈরতান্ত্রিক প্রবণতা তারা লক্ষ্য করেছে, সেটা বলবার চেষ্টা করেছে, সেখানে মূলনীতি পরিবর্তনের চেষ্টা করছে। এই বিষয়গুলিকে আপনারা কিভাবে সমন্বয় করতে চান, ক্ষমতার ভারসাম্য বিষয়গুলো যেটা তারা বলছেন? আমরা তো বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করতে হবে। আমরা বলেছি পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, আমরা বলিনি। তারপরে 70 অনুচ্ছেদ, যেটা একেবারে কোনো কথাই বলা যাবে না নিজ দলের বিরুদ্ধে, সেখানে আমরা অপশন করে রাখছি অনেকগুলা। এবং এইগুলা সংসদের আপার হাউস, লোয়ার হাউস, এই সমস্ত বিষয়, নারীদের
ক্ষমতায়ন, সমস্ত বিষয়গুলো এবং জাতীয় একটা ঐক্যমত্য কাউন্সিল কমিশন গঠনের কথা বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা হয়েছে, অনেকগুলা সংস্কার প্রস্তাবের কথা বলা হয়েছে। তো এর চাইতে বেশি সংস্কারও লাগতে পারে। তো সেটা আপনার দৃষ্টিভঙ্গি, যদি আপনি এর চাইতে বেশি চান বা আপনি কম চান, আপনি তো রাজনীতি করছেন, এখন আপনি মানুষকে বলেন এবং মানুষ তো আপনাকে ভোট দেবে নিশ্চয়ই, আপনি একটা ব্রুট মেজরিটি পাবেন, তখন আপনি এই সংস্কারগুলো করবেন। বিগত সরকার, বিগত রাজনৈতিক দল এগুলো করে নাই। তাহলে আপনাদের সঙ্গে এনসিপির পার্থক্যটা কি আছে? খুব একটা পার্থক্য আছে আমি মনে করছি না, খুব যে বেশি পার্থক্য আছে এগুলো মেক করা হচ্ছে। কি কারণে কে কার বুদ্ধিতে কি করছে আমি জানি না। এগুলা কেউ কেউ যেটা বলছেন যে এটা ক্ষমতা প্রলম্বিত করার একটা ব্যাপারের মধ্যে আছে, নিশ্চয়ই এগুলো করে জটিলতা তৈরি করে। ধন্যবাদ, আবার আসবো। মোস্তফা কামাল, আপনি কি বলবেন? এবং তারা বলছে একদিকে অত গণমাধ্যমে আসছে যে রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের জোর আপত্তি বিএনপির একটি রিপোর্টে এসছে, অন্যদিকে তারা মৌলিক পরিবর্তন করতে চান এবং তারা বলছেন যে এটি একটি আমাদের সঙ্গে পার্থক্যটি নেই, কিন্তু আসলে ক্ষমতাকে প্রলং করার জন্য, নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করবার জন্য এই বিষয়গুলোকে অবতারণা করা হয়েছে। আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। আমার দুই সহ আলোচক সরোয়ার তুষার হচ্ছে 24-এর যে ফ্রন্ট লাইনার, তাদের মধ্যে আমার অত্যন্ত পছন্দের একজন। বাবুল ভাইও আমার অত্যন্ত ঘনিষ্ঠ। তো আমি খুব মনোযোগ দিয়ে তাদের কথা শুনেছি। তাদের যার যার জায়গায় কিন্তু যুক্তিতে ভরপুর, বেশ কড়া কড়া যুক্তি, প্রাণবন্ত। কিন্তু আপনি যখন যোগ করবেন, কম্পাইল করবেন এক জায়গায়, খুব একটা তফাৎ কিন্তু নেই। সমস্যাটা হচ্ছে মনোজাগতিক। তুষার যেটা সংবিধান প্রশ্নে বলছিলেন যে তিনি চাইলে, এটা তো সংবিধান চাইলে নয়, তিনি চাইলে, অর্থাৎ যিনি এই ক্ষমতাগুলো ভোগ করেন, তিনি চাইলে রাষ্ট্রের নির্বাহী বিভাগেরও তিনি প্রধান, তিনি তার দলেরও প্রধান, তিনি তার সংসদেরও প্রধান, প্রতিরক্ষার প্রধান, আরও শুধু যত প্রধান আছে সব তিনিই প্রধান। তো সংবিধান কি এরকম বলেছে কোথাও হতে? এটা তিনি চাওয়ার উপর নির্ভর করে। এবার আসেন আপনি এর বাইরে, সংবিধান কি কোথাও বলেছে যে দিনের ভোটটা রাতে করে ফেলা যাবে? সংবিধান কি কোথাও বলেছে যে 153 আসনে বিনা ভোটে জয়ী করে দেয়া যাবে? অথবা সংবিধান কি কোথাও বলেছে এক কাপড়ে আপনি পালিয়ে যেতে পারবেন শেষ বেলায়? অতএব সমস্যাটা সংবিধানে নয়, সমস্যাটা মনোজাগতিক। আবার কিছু সহযোগী বা সহকর্মীও থাকেন, যাকে আমরা বলি যে একজন মানুষকে স্বৈরাচারী বা ফ্যাসিস্ট করে তোলার পেছনে আমাদের চেনা জানা, যেটাকে বলতে চাইছি, জি, পারিপার্শ্বিকতা। আমাদের চেনা জানা, আপনিও হয়তো বা চিনে থাকবেন, যারা ফতুয়া দিতেন, রাজনৈতিক ফতুয়া, ধর্মীয় ফতুয়ায় বলা হতো যে মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ বিগত প্রধানমন্ত্রী তিনি নিঃসন্দেহে জান্নাতি, বাদ বাকিদের কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা। সেটা সংবিধানও নাই, পবিত্র কোরআনও সম্ভবত নেই। আবার যারা ফতুয়া দিলেন যে ওনার নামের সাথে একটা হজরত দিলে বড় পুক্ত হয়, বাদ বাকিরা বললেন ঠিক ঠিক, এগুলোর জন্য সংবিধান দায়ী না। অর্থাৎ সমস্যাগুলো যে যার মতো তৈরি করছে। এই সময় আলোচনায় আসার কথা ছিল যে, বা প্রত্যাশা ছিল যে নির্বাচনটা কবে নাগাদ হবে। এর সাথে সংস্কার অত্যন্ত প্রাসঙ্গিক, কিন্তু আবার সাংঘর্ষিক নয়। কোটা না মেধা ওই রকম নয় যে সংস্কার না নির্বাচন, ওই জায়গায় নয়। কিন্তু তো এই নির্বাচনের প্রশ্নে আমরা দেখলাম এক বেলা এক রকম কথা, কিন্তু একদিন আর আরেক দিন নয়, এক বেলা দুই রকম কথা আছে। বিএনপিরও আছে, জামাতের আছে, এনসিপিরও আছে। বিএনপির কোনটা বলেন? বিএনপির যেমন আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমি বলি, হ্যাঁ, গতকাল পর্যন্ত ছিল যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। আজকে আছে আবার 12 দলীয় জোট, যেটা আপনাদের ওখান থেকে আছেন যে না, আন্দোলনের প্রশ্ন আসে না। তো এটা দুই রকমের কথা কিভাবে হইলো? আমরা সরকারকে আরেকটু সময় দিতে পারি। আমি তো নির্বাচনের টাইমলাইন নিয়ে বলেছিলাম সময় দিবেন না, না টাইমলাইন আমরা আলোচনা করে, কথার অর্থ একই, কিন্তু প্রকাশভঙ্গি, শব্দের যে হেরফের, এরকম সময় কিন্তু সামান্য কথায় গোলমাল বাজছে। এর মধ্যে নানা উপাদান আবার যোগ হচ্ছে। মৌলিক সংস্কার, আপনি যখন বলবেন যে মৌলিক সংস্কার, আরেকজন বলবে তাহলে যৌগিক সংস্কার কোনটা, তখন আপনি টু দি পয়েন্টে বলতে পারছেন না। আপনারা বলছেন যৌক্তিক সময়, তারা আবার বলছে আপনারা যেটা যৌক্তিক বলছেন তাদের কাছে ওইটা আবার অযৌক্তিক। অর্থাৎ এই শব্দগুলো অত্যন্ত আপেক্ষিক। মূল বিষয় হচ্ছে যে মনোজাগতিক যে বিষয়টা, যে আচরণটা আমাদের বেশিরভাগ মানুষেরই বা জাতিগত বিষয় হতে পারে, আশাই করি যে আমি যেটা মনে করি আপনিও যেন আমার সাথে ওইটাই মনে করেন,
শুধু মনে করলে হবে না, মাথাও নাড়তে হবে, দুই একবার হাততালিও দিতে হবে। আবার হাততালি দিলে হবে না, ওইটা আর একটু জোরেও দিতে হবে। যেটা আপনি খেয়াল করেন রাজনৈতিক অঙ্গনেও, সেটা আমাদের ওয়াজ মাহফিল পর্যায়েও, বাদ বাকিদের দায়িত্ব হয়ে যায় ঠিক ঠিক বলা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা। তো এই অবস্থা থেকে তো আমাদের বের হতে গেলে সংবিধান কোনো বাধা হয়ে দাঁড়ায় না। 17-18 দফায় সংবিধান কাটাছেঁড়া করার পরও যতটুকু আছে যথেষ্ট, যদি সেটা কেউ মানে। ওই যেটা বললাম, তিনি চাইলে তিনি ওই ধরনের অসাংবিধানিক বিষয় বা অনৈতিক বিষয় না চাইলেই তো হয়। তা আমরা যারা বাদ বাকিরা থাকি বা দলের যারা আপনারা কর্মীরা থাকেন, নেতারা থাকেন, তারাও তো ওগুলোতে সায় না দিলেও হয়, হাততালি না দিলেও হয়। এবার অন্তত 24-এর যেই আগস্ট বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলেন, এটা ধরে কিন্তু, এটাকে বটম লাইন ধরে কিন্তু অন্তত এই ঠিক ঠিক বলার অভ্যাসটা একটু বন্ধ করা যায়। সব কিছুতে আলহামদুলিল্লাহ বলা, মাথা নাড়া, কবুল কবুল করা, এই চর্চাটা বোধহয় বন্ধ করা যায়। যেহেতু না বলা একবার শিখেছে, ছাত্ররা ফ্রন্টলাইনে ছিল, আপনারা সহযোগিতা করেছেন, কিন্তু এই গত 7-8 মাসে আপনাদের বক্তব্যে বা পরস্পরের প্রতি যেসব শব্দ আপনারা প্রয়োগ করেন, তাতে মনে হয় না যে এক সময় আপনারা বুকে বুক মিলিয়েছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন। এরই মধ্যে যেটা আজকের আপডেট, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, তিনি কোন বিশ্লেষণে বা কোন ব্যাখ্যায় বলেছেন যে আওয়ামী লীগ যেন মিছিল করতে আর নামতে না পারে, পুলিশকে নির্দেশ দিয়েছেন। সাংঘর্ষিক কিন্তু বিষয়টা, একদিকে তারা চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, কিন্তু তারা পারছে না বা কুলাচ্ছে না। আবার আরেক দিকে তাকে রাস্তায় নামতে দিবেন না। দুটা কিন্তু সংঘর্ষ করে। একটা হচ্ছে নিষিদ্ধের প্রশ্ন, আর একটা হচ্ছে সিদ্ধ আছে, নির্বাচন কমিশনে তার নিবন্ধন আছে, তার রুট পারমিট আছে, বডি ফিটনেস আছে, কিন্তু তাকে রাস্তায় নামতে দিবেন না। এগুলো কিন্তু সংঘর্ষ করে, মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। আজও উত্তরায় একটা মিছিল বের হয়েছে, সম্ভবত 11-12 জনের, আমি সংখ্যা যতটুকু গুনেছি, ছবি যা পেয়েছি। তো কেন একটা দলকে রাস্তায় নামতে দেব না, এই সিদ্ধান্ত নেওয়ার বোধহয় সময় আমরা নেই। আবার যদি সিদ্ধান্ত সেটা হয়, সেটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, ওই সুযোগ আছে। কিন্তু যেহেতু ওই সরকারটি বিতাড়িত, আবার ওই সরকারটির যে কার্যক্রম ছিল মোটে রাজনৈতিক ছিল না, অরাজনৈতিক কর্মকাণ্ড ছিল প্রচুর। প্রধান উপদেষ্টার বাসা একটি ডাকাতদের পরিবার, দল নয়, একটি ডাকাতদের পরিবার। ওগুলো নিয়ে কিন্তু বিশ্লেষণ হতে পারত। একদিকে নির্বাচন আসছে, সংস্কার আলোচনায় আসছে, ইনক্লুসিভ নির্বাচনের কথাও আসছে, অর্থাৎ অংশগ্রহণমূলক। তো ওই আওয়ামী লীগ যদি ওখানে অংশ না নেয়, সেটা অংশগ্রহণমূলক হবে কিনা, এগুলো কিন্তু মোটা দাগের প্রশ্ন। আমরা ওগুলো উপেক্ষা করে আরও উপেক্ষা করে চলছি বিচারের বিষয়টা। এখনও কিন্তু টোকেন বিচারও হয়নি কিছু, হয়তো এটা প্রক্রিয়াধীন। কিন্তু এবারের ঘটনা কিন্তু একদম তরতাজা, পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে, ধার কর্য করতে হবে না কোনো তথ্য, অথবা তথ্য সাজাতেও হবে না, কোথাও থেকে বাদী ধরে আনতে হবে না, তাকে সেফ হোমে রাখতে হবে না যে তুমি এটা 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 বলবা। কারা গুলি করেছে, কারা হত্যা করেছে, কারা পেছনে ছিল, সর্বশেষ তথ্য বিষয়টি হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন, সংস্কার হতে হবে, যেটা বৈষম্যবিরোধী ছাত্রদের প্রধান দাবি ছিল, বর্তমানে এনসিপির আছে, সকলেরই আছে, যেটা বিএনপি 1.5 বছর আগে দিয়েছে। এই সংস্কার প্রক্রিয়াটা কেন ডিবেটে এত সৃষ্টি হচ্ছে, সংকটটা কোথায়? যে ফরজ নির্বাচনটা তো পিছিয়ে যাবে যদি আমরা বাংলা একটা কথা বলে যে ফরজের খবর নাই, নফল নিয়ে খুব টানাটানি করি। অর্থাৎ যেটাকে তুষার বলতে চাচ্ছিলেন মৌলিক সংস্কার, সম্ভবত যে আমরা দেখবেন যারা মাঝে মধ্যে নামাজে পড়ি, যখন ফরজ ইবাদতটুকু করি, তখন ইমাম সাহেব যেটা করে বাদ বাকি সবাই তা করি। অর্থাৎ একজন ইমামের দরকার আছে। এরপরের যে অংশটুকু থাকে সুন্নত অথবা নফল, ওই সময় দেখবেন কেউ বসে থাকি, কেউ কান খোঁচাই, কেউ দাঁত খোঁচাই, কেউ মোবাইলও টিপি। অর্থাৎ ওই সময় আমাদের মধ্যে শৃঙ্খলা থাকে না। আমরা কিন্তু এখন নফল নিয়ে টানাটানি খুব বেশি করছি। আমাদের যেন অন্তত বিগত 3টা যে নির্বাচন হয়েছে, ছোট্ট একটা প্রশ্ন করতে, আপনি যেটা শুরু করেছিলেন যে আপনি বলছেন যে সংকটটা হচ্ছে মনোজাগতিক, মনস্তাত্ত্বিক এবং লিখিত কোনো বিষয় সংবিধান নাই। যেমন প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশের, যেটা 3টি বৃহত্তর কথা আছে, হিউম্যান ডিগনিটি, ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। একইভাবে যুক্তরাষ্ট্রের, ইউনাইটেড স্টেটসে যখন স্বাধীনতা যুদ্ধ হয়, সেখানে 3টি মৌলিক বিষয় ছিল, লাইফ, লিবার্টি অ্যান্ড পারসুইট হ্যাপিনেস। তো এত বড় বড় ডিসিশন যখন আছে তখন, এবং এই সংবিধানের ধারা আপনি যেন ওয়েস্টমিনিস্টার থেকে নেওয়া হয়েছে, সবই অন্য জায়গা ফাংশনাল হচ্ছে, বাংলাদেশে করে ফাংশনাল হচ্ছে না। আর এইগুলো যদি পরিবর্তন করাই হয় তাহলে কি ফাংশনাল হবে? সমস্যাটা তো হচ্ছে, আবারও বললাম, মনোজাগতিক। আমাদের যে ভলিউম সংবিধানের, যে মৌলিক বিষয়গুলো গর্ব করার মতো,
যখন তৈরি হয়েছে তখনও গর্ব করার মতো, এবং আমি নিশ্চয়তার সাথে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যতটুকু সামান্য পড়াশোনা করেছি সংবিধানের কিছু ধারা উপধারা যথেষ্ট। যদি আমার নিজের চর্চাটা সুন্দর হয়, যদি আমার মনোজাগতিক অর্থাৎ আমার নিয়তটা যদি পরিষ্কার থাকে, তার মানে যে কোনো লিখিতভাবে কোনো কাজ হবে না। না, ধন্যবাদ। মোটেই হবে না। সারোয়ার তুষার, আপনি বলুন যে যেটি মোস্তফা কামাল বলবার চেষ্টা করলেন যে আসলে বিষয়টি হচ্ছে যে মনোজাগতিক সংকট এবং সংবিধান বা লিখিত কোনো ডকুমেন্টস বিষয় না, যদি ব্যক্তি যদি সেই গণতান্ত্রিক চর্চা অনুসরণ না করে, যেটি আমি আবার একটি স্মরণ করে দিতে চাই, যেটা উইটফ্রেগার বলতেন যে এই এলাকার যে রাজনৈতিক যে ধারা সেটি হচ্ছে প্রাচ্যতান্ত্রিক নৈর্ব্যক্তিক স্বৈরাচার, অর্থাৎ ওরিয়েন্টাল ডিসপোটিজম দ্বারা এখানের মানুষ ব্যক্তি আক্রান্ত, তাহলে সংকটটা তো সেখানেই না, সংকটটা সেখানে না। ওরিয়েন্টাল ডেসপোটিজম এই ধরনের কথার আমাদেরকে ওরিয়েন্টালিস্ট দৃষ্টিভঙ্গি থেকে দেখার যে মানে আমি বলবো যে মাইন্ডসেট পশ্চিমা অনেক তাত্ত্বিকের আছে, এটা সেই জায়গা থেকে আসে যে এই অঞ্চলের মানুষগুলো তো আসলে গণতন্ত্রের উপযুক্ত না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এইগুলো আজকাল অনেক বেশি চ্যালেঞ্জের শিকার হয়। আমাদের সমস্যাটা খুবই সিম্পল কিন্তু খুব জটিল। মানে সিম্পল এই অর্থে যে এটা খুব সহজেই দেখতে পাওয়া যায়, আর্টিকুলেট করা যায় যে এই হচ্ছে সমস্যা। জটিল যে এখানকার রাজনৈতিক মেরুকরণগুলো এমন হয়ে পেঁচিয়ে গুছিয়ে আছে বা পাওয়ারের হিসাব নিকাশগুলো এমনভাবে আছে যেটা চাইলেই ঠিক করাটা যাচ্ছে না বা আন্তরিকতাটাও নেই। আমি এটা মনের দিকে নিতে চাইবো না যে মনোজাগতিক কিংবা সাইকোলজিক্যাল, এটা মানে রাজনীতি ঠিক সাইকোলজির বিষয় বলে আমার কাছে মনে হয় না। এটা খুব পরিষ্কারভাবে ৭২-এর সংবিধান, আপনি অনেক ভালো ভালো কথা বলা হয়েছে, কিন্তু আপনি যদি শুধুমাত্র মৌলিক অধিকারের যে ধারাগুলো আছে ৩২ থেকে ৪৯ পর্যন্ত ওখানে দেখেন, মৌলিক অধিকারের মানেই হচ্ছে আপনি জনগণকে, আপনি ইভেন আমাদের একই কলোনিয়াল লেগেসির মধ্যে আমাদের থাকা পাশের দেশ ইন্ডিয়ার কনস্টিটিউশনের সাথে তুলনা করেন, দেখবেন যে সেখানে সবই হচ্ছে অ্যাড করা হয়, এটা এবং এটা দেওয়া হবে আপনাকে, আর এখানে সবকিছু নেগেট করা হচ্ছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন ১৩টি দেশের কনস্টিটিউশনকে অ্যানালিসিস করে নির্মাণ করা হয়েছে, নিশ্চয়ই আপনি জানেন। জি, যে সোভিয়েত রেভলিউশন ছিল, সেখানে ফরাসি বিপ্লব ছিল, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ছিল, ১৩টিকে অ্যাকুমুলেট করে করা হয়েছে সেখানে। সুতরাং সংকটটি কোথায় তাহলে সেখানে? আমাদের সংবিধানের ক্ষেত্রে কি করা হয়েছে জানেন? বিভিন্ন দেশের সংবিধান থেকে টুকলিফাই করা হয়, যেহেতু একটা রেনেসাঁ হয়েছে। না, টুকলিফাই করা এক জিনিস, টুকলিফাই করা একটা ব্যাপার, একটা হচ্ছে যে আপনি নিজের প্রেক্ষাপটের সাথে অন্যান্য বিভিন্ন উদাহরণ থেকে দেখছেন। যেমন এখনো যে সংবিধান সংস্কার কমিশন কাজ করছে, তারা কিন্তু ১২৯টা দেশের সংবিধানকে জাতীয় করেছে, এটা হয়েছে, কিন্তু টুকলিফাই করা আলাদা ব্যাপার। আমি কতগুলো ভালো ভালো সাইনবোর্ড দিয়ে দিলাম, কিন্তু মূলত পাওয়ারটা দিয়েছি আমি এক ব্যক্তির উপরে, এটাকে কোনোভাবেই কিন্তু অগ্রাহ্য কিংবা মানে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। এই মানে গণপরিষদ যে একটা আদেশ ছিল আপনার, ইভেন সংবিধান হওয়ার আগে আপনি যদি রাষ্ট্রপতির অধ্যাদেশ বা রাষ্ট্রপতির আদেশ এরকম একটা, সেখানেই আপনি দেখেন ওইটাই কিন্তু পরবর্তীতে ৭০ অনুচ্ছেদ, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে কোনো গণপরিষদ সদস্য কিন্তু দলের বিরুদ্ধে যেতে পারবে না, দলের বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নাই। সেখান থেকে কিন্তু সবাইকে স্টপ করে দিয়েছে। এবং আপনি জানেন গণপরিষদ বিতর্ক আপনি নিশ্চয়ই পড়েছেন, মানে আমরা তো ইদানিং পড়ছি, আপনারা অনেক আগে থেকে পড়েছেন কিংবা আরও আগে থেকে জানেন যে সেখানে দলের বিরুদ্ধে কথা বলার কারণে বের করে দেওয়ার নজির আছে ধমক দিয়ে এই ৭২-এর গণপরিষদে। ঠিক আছে, এই সংবিধানের মধ্যে একজন ব্যক্তিকে সামনে রেখে, যেহেতু তখন শেখ মুজিবুর রহমান ছিলেন, তার হাতেই সকল ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে অনেকগুলো সংশোধনী করা হয়েছে, কিন্তু এই মৌলিক যে এটার যে মূল পাওয়ার স্ট্রাকচারের যে মানে গ্রিপ, এটা থেকে এটা দূরে সরে যায় নাই। এবং এখনও আপনি দেখবেন যে নিয়োগগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান কিভাবে হয়, এবং আপনি এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলতে একটা ব্যবস্থা আমাদের এখানে আছে, মন্দের ভালো আমরা করেছি এবং আমরা ভেবেছি যে এটাই হচ্ছে সমাধান। কিন্তু এটার মধ্যে আপনি দেখবেন যে যেখান থেকে যে ৪র্দশ সংশোধনীকে কেন্দ্র করে সমস্যাটা শুরু হলো, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কে যাবে, কে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার জন্য এলিজিবল? একজন সাবেক প্রধান বিচারপতি অথবা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা। ঠিক আছে, এটাতে ইম্পোজ করা হয়েছে। ওকে, এবার এদেরকে নিয়োগ কারা দিচ্ছে? যখনই আপনি আগে থেকেই জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের এরা হবে প্রধান বা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব এরা নেবে, তখন কিন্তু আপনি রাজনৈতিক সরকার, এবং আওয়ামী লীগ সরকার ২০০১ সালের আগে এটাই করার চেষ্টা করেছে, পরবর্তীতে বিএনপি এটা ফলো করেছে। এবং সংকট দেখেন, এটা আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়ে এই ঘাপলাটা দূর করতে পারেন নাই। এই কারণে আমাদের এখন আরও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেওয়ার কথা হচ্ছে না। আমরাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে মন্তব্য করেছি, আমরা বলেছি যে এটাকে প্রিসাইজলি নির্বাচনকালীন অন্তর্বর্তী কিংবা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলতে হবে, যেন এটার মধ্যে নামের মধ্যে থাকে যে তার কাজ হচ্ছে শুধুমাত্র একটা ইলেকশন দেয়া। আমি কিন্তু এই গভর্নমেন্টের কথা বলছি। সে কি নিউট্রালি আপনি মনে করেন যে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশে সে নিউট্রালি যৌক্তিকভাবে কাজ করবে আপনি মনে করেন? মানে ব্যাপারটা একটা ফ্যাক্টরির সাথে আমরা তুলনা করি, ভালো লোক কি আমি ভালো লোক কি আমি খারাপ লোক, এটা আমরা বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমাকে এমন একটা সিস্টেমের মধ্যে আপনাকে ফেলতে হবে যে আমার কাজ হচ্ছে বিস্কিট প্যাকেট করা, আমি প্যাকেটই করবো, অন্য কিছু আমি করতে পারবো না। এইটা করার জন্যই অনেকগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সেসের দরকার হয়। এটাই হচ্ছে মানে ডেমোক্রেসি শর্ত। যেমন এবারে সাংবিধানিক কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব এসেছে, সেখানে ৯ সদস্য বিশিষ্ট একটা জাতীয় সাংবিধানিক কাউন্সিল থাকবে, তার কাজ হচ্ছে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া,
আমরা প্রস্তাব করেছি উচ্চকক্ষের শুনানির মধ্য দিয়ে, গণশুনানির মধ্য দিয়ে এটা হতে পারে। ঠিক আছে, এটার মানে এটা কি? মানে হচ্ছে যে যদি মানে আপনার প্রধান কাজ হচ্ছে রাষ্ট্র এবং সরকারকে সেপারেট করতে হবে। এখানে কিন্তু রাষ্ট্র, সরকার এবং দল এক জায়গায় এসে থাকে। যেই দল ক্ষমতায় থাকে তার হাতে যদি 2/3 থাকে, সেই সরকার, সেই দল, সেই মানে রাষ্ট্র, ওই যিনি প্রধানমন্ত্রী তিনি সংসদ নেতা, তিনি হচ্ছে দলের প্রধান। ফলে আপনার অ্যাবসলিউট একটা পাওয়ার তৈরি হয়। এটাকে আপনি রাষ্ট্র আর সরকারকে আলাদা করার জন্য আপনার রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান, যেমন নির্বাচন কমিশন, কি দুদক, মানবাধিকার কমিশন, পিএস মানে যে পাবলিক সার্ভিস কমিশন, এই সমস্ত যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিন্তু সরকারের অঙ্গ না। সরকারকে সার্ভ করা একটা কাজ নেই, এটার কাজ হচ্ছে রাষ্ট্র রক্ষা করা। তো রাষ্ট্র আর সরকার যে আলাদা, এই আলাদাটা আমাদের এই সংবিধানের অ্যারেঞ্জমেন্টের মধ্যে হয় না। এই কারণে সাংবিধানিক কাউন্সিলের মধ্য দিয়ে যদি নিয়োগটা আপনি দেন, তাহলে সরকারের গ্রিপের মধ্যে থাকবে না, তাকে সরকারের কথা লেফট রাইট করতে হবে না। আপনি মনে করেন যে সরকার যদি শক্তিশালী হয় তাহলে তাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না ব্যক্তিগুলোকে, বাংলাদেশের অবস্থায় অতীতে যেটা হয়েছে? না, চেষ্টা করবে, কোনো কিছুই চূড়ান্ত গ্যারান্টি নেই, চেষ্টা করবে, কিন্তু আপনার স্টেটের পাওয়ার স্ট্রাকচারটা এরকম হবে যে এক জায়গায় চেষ্টা করলে আরেক জায়গা থেকে ধাক্কা আসবে। আপনি একটা সিম্পল জিনিস আমরা একটু ভাবি যে জুলাই মাসে যখন কিছু আইনজীবী গেলেন, যখন চরম গুলি চালাচ্ছে আওয়ামী লীগ সরকার, রাস্তায় মানুষ মারছে, তখন কয়েকজন আইনজীবী গিয়ে বিচার বিভাগকে অনুরোধ করলেন, রিট করলেন যে আপনি গুলি বন্ধ করতে বলেন। বিচার বিভাগ এই রিট খারিজ করে দিয়েছে। ঠিক আছে, এখানে বিচার বিভাগের কাজ হচ্ছে অলওয়েজ যখন এক্সিকিউটিভ অর লেজিসলেটিভ ফেইল করে পিপলকে, তখন বিচার বিভাগে এগিয়ে আসবে মানুষের মৌলিক অধিকার রক্ষা করার জন্য। এখানে কিন্তু সেটা ঘটনাটা ঘটছে না। আইডিয়াল একটা সোসাইটি, ডেমোক্রেসি না, আইডিয়াল সোসাইটি না, এটা পৃথিবীর বহু জায়গায় প্র্যাকটিস আছে। তো এরকম আমরা পৃথিবীর বিভিন্ন স্ট্যান্ডার্ডে, স্ক্যান্ডিনেভিয়ান বলেন, ইউরোপের বিভিন্ন দেশ বলেন, আমেরিকার ইয়েতে বলেন, ইউরোপার বাংলাদেশ তো সেখানে না, এইটা বলে তো না, এইটা আমি এখানে একটু যোগ করতে চাই। তুষার, আপনি কিন্তু মোটামুটি পুরোপুরি রাজনীতিক এই মুহূর্তে, সামনে আরও অভিজ্ঞ হবেন, বাবুল ভাই তো আছেনই। আপনাদেরকে একটু শরম লাগবে না যখন রাজনীতির বাইরের কেউ এসে আপনাদেরকে ডিকটেট করবে 3 মাস, 2.5 মাস বা 4 মাসের জন্য? আপনারা যদি শুদ্ধ হয়ে যান, আপনারা যদি গণতন্ত্রের চর্চাটা ঠিকভাবে করেন, আপনাদের ডিকটেট করার জন্য 3 মাসের জন্য কাউকে কিন্তু হায়ার করা রাজনীতিবিদদের জন্য সম্মানের না। আমরা তো মনে করি এটা। এর মধ্য দিয়ে আপনারা কিন্তু নিজেদেরকে নিজেরা অগ্রহণযোগ্য করে তুলছেন, অবিশ্বস্ত করে তুলছেন। সংস্কারের কথা বলছেন বারবার। আমার নজরে গত কয়েকদিন একবারও পড়েনি, বা আপনাদেরটাতে আছে কিনা আমি পুরোটা পড়িনি, যে আমাদের যে মাননীয় সংসদ সদস্যগণ হবেন তারা শুধু আইন নিয়ে থাকবেন, ইট নিয়ে থাকবেন না, ইট সুটকি সিমেন্ট অর্থাৎ টেন্ডারবাজি নিয়ে থাকবেন না। পরিষ্কার করে এই কথা সম্ভবত কারো সংস্কার একদম পরিষ্কার করে আমাদের এটা বলা আছে। আজকে আমরা আমাদের নাম হচ্ছে মাননীয় সংসদ সদস্য, নামের আগে মাননীয় না বললে গুনার পর্যায়ে গ্রামে যে কোনো বিচারও করেন ছোটখাটো। তো এখন দেখেন ওনারা কারা হয়, যেই দল থেকে হোক, আমি নির্দিষ্ট দল থেকে বলছি না, ওনাদের এক একটা প্রত্যয়নের কিন্তু অনেক দাম। এই মর্মে প্রত্যয়ন করছি সেলিম ওমরা খানের স্বভাব চরিত্র ভালো, আমার জানা মতে সে কোনো আজে বাজে কাজ করে না। এটা কে লেখেন? যার বিরুদ্ধে খুনের মামলা আছে 5-7টা, আজে বাজে কাজে ভরপুর। তো ওই জায়গায় যদি শুদ্ধ করার কিন্তু একটা মৌসুম এবার এসেছে, আমি ওইটা বলতে চাই। ওই জায়গার সংস্কার কথা বলছি। একটা সেকেন্ড আবারও বলছি যে নিজের নিয়তটা পরিষ্কার করা। আমি এই এখনই আপনাকে লিংকটা পাঠাতে পারবো। আমরা যে সমস্ত বিষয় আজকে আলোচনা করেছি, 34টা জিনিসকে আমরা আজকে হাইলাইট করেছি। তার মধ্যে 20 নম্বর দফায় পরিষ্কার আমরা বলেছি, এটা আর কেউ বলে নাই, সংসদ সদস্যরা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন, তাদের কাজ আইন প্রণয়ন করা, স্থানীয় উন্নয়ন করবে স্থানীয় সরকারের বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি। এটা আমরা খুব পরিষ্কার করে বলেছি, বলে আমরা বলি নাই। এবং এটা শুধু আজকে না, যখন আমরা স্থানীয় সরকার কমিশনের কাছে প্রস্তাব নিয়ে গেছি তখনও আমাদের এটা পজিশন ছিল। ফলে এইটা আমরা খুব বুঝি যে সবাই কেন এমপি হতে চায়, কারণ হচ্ছে এই যে কমিশন খাওয়া যায়। ঠিক আছে, আপনি যদি এইটাকে কাট অফ করতে পারেন, বহু লোক এমপি হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে, তখন আপনি ভালো ভালো লোক এমপিতে পাবেন, এটা আমরা জানি। আর যেটা আপনি আরেকটা যেটা বলেছেন যে এই যে অন্য ধরনের যারা পলিটিক্সের বাইরের লোকেরা এসে যে 3 মাস দায়িত্ব নেবে, আমরা তো অবশ্যই মনে করি এটা খুবই বাজে একটা ব্যাপার যে 2টা চোরের মধ্যে থেকে একটা চোরকে বাছাই করার জন্য আমি একটা ভালো লোক কিনে বসাচ্ছি রেফারি হিসেবে। সো ভেরি ব্যাড সিস্টেম। এবং আমি আরও পদ্ধতিগতভাবে বললাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আপনি যাকে পাঠাচ্ছেন, প্রধান উপদেষ্টা হিসেবে বানাচ্ছেন, তাদের এটা ওই যে বিচারপতি, সাবেক বিচারপতি, এর ফলে বিচার বিভাগকে আপনি পলিটিসাইজ করেছেন, ভয়ঙ্কর ক্ষতি করেছেন। এইটাই হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল প্রস্তাব করেছে। অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা হয়েছে যে তারা 9 সদস্য বিশিষ্ট, সেই এই যে ভাই যে শরমের কথা বলছেন, আমিও তো মনে করি যে রাজনীতিবিদদের এটা একটা লজ্জা পাওয়া উচিত যে তারা কেন তাদেরকে চেক দেওয়ার জন্য আরেকজনকে আসতে হবে। এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মধ্যে কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সংসদ সদস্য ইত্যাদি ইত্যাদি এরা থাকবে, 9 সদস্যের বিশিষ্ট, এবং তারা উচ্চকক্ষের সাথে পরামর্শ করে এই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন। ঠিক আছে, এবং তখন কিন্তু আর এই মানে আপনার যদি রাষ্ট্রটাকে আপনি প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করতে পারেন, তখন তারা হচ্ছে সরকারের আজ্ঞাবহ হবে না। ধন্যবাদ।
শহীদুল ইসলাম বাবু, আপনি কি বলবেন প্রসঙ্গে? যারা বেশ কয়েকটি শোনেন, কোনো সংবিধান কোনো আইনই পরিপূর্ণ না। এই যে বললেন আপনারা সংবিধান বা এই যে নিয়ম বা পার্লামেন্ট মেম্বাররা কি উন্নয়ন কাজ করবে কিনা, এই যে সংবিধান আছে, এই সংবিধানে আছে এই যে আমাদের একটা প্রেক্ষাপট তৈরি হইলো, হাসিনা যে পালাই চলে গেল, প্রধানমন্ত্রী একেবারে ইমাম টিমাম সহ এমপি টেপি সব সহ, এটা কি সংবিধানে উল্লেখ আছে? বা এই প্রেক্ষাপট যে হবে এটা কি জানা ছিল? হ্যাঁ, যদি জানা থাকতো তাহলে তো ৭২-এর সময় এখানে একটা প্রভিশন, যে প্রধানমন্ত্রী পালাই গেলে কি হবে, একটা প্রভিশন আমরা বানাই রাখতাম, যে জন্য আমাদের হাইকোর্টে যাওয়া লাগলো। তার মানে কি, এক একটা প্রেক্ষাপট তৈরি হইলে এক একটা বাস্তবতা সংবিধানে সেটা ইনক্লুড করা লাগতে পারে। প্রত্যেক ক্ষেত্রেই পরিপূর্ণ ব্যাখ্যা বা সুস্পষ্ট ব্যাখ্যা, এটা কোরআনেও তো, কোরআনের যে আয়াতের ব্যাখ্যাও তো আমাদের আলেম ওলামা সাহেবরা একজন একরকম করে বলে, কিন্তু হ্যাঁ বলেন। আর সংবিধান তো আরো এর যে ব্যাখ্যা, এই যে আপনি বললেন, ওটা বললো যে এমপি সাহেবরা উন্নয়ন কাজে থাকতে পারবে না, এটা তো আইনগতভাবে না। এমপি সাহেবরা উন্নয়ন কাজ করতে পারে না, স্থানীয় সরকার কি কারণে আছে? কিন্তু করছেন তো, ওনারা করছেন না। সেই জন্যে এই যে আপনি যে গণতন্ত্রটাকে একেবারে একদিনেই আপনি সব সুন্দর করে ফেলতে চাচ্ছেন, ইজ ইট পসিবল? গণতন্ত্র মানেই তো প্র্যাকটিসের ব্যাপার, এটা লম্বা সময়ের ব্যাপার, একদিনে এটা আপনি পারবেন না করতে। এবং এটা সময়ের সাথে সাথে পরিশীলিত হবে, ঋদ্ধ হবে, যত আপনার দিন যাবে, যত প্রয়োজন আপনি দেখবেন রিফর্মস হবে। এই যে হাসিনা তার থেকে শিক্ষা নিল, তার আগে আমরা শিক্ষা নিয়েছি। হ্যাঁ, 52 বছর 53 বছর চলে গেছে, আমরা যেভাবে যেতে পারতাম সেভাবে আমরা যেতে পারিনি, আবার গিয়েছেও তো, এটাও তো সত্য। তো সেই জন্য আমরা যদি একদিনে সব ভালো করে ফেলতে পারি, সংবিধান যেটা বললেন, কোথাও তো সংবিধানে লেখা নাই যে এই যে আইন আদালত যেগুলো হাসিনা করছে, কোথাও সংবিধানে যে গুলি করে মানুষ মারতে হবে প্রতিবাদ মিছিলে, এই যে কোথাও আছে? বলছেন যে টাইম সংস্কার করতে হবে। আপনি কি, আমি একটু বলেন, এটি বলতে চেয়েছেন যে 1776 সালে যেটা আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর যে সংবিধান প্রণয়ন হলো, তার 100 বছর পর যে গৃহযুদ্ধটা হলো, সেখানে 2% যুক্তরাষ্ট্রের লোক মারা গেল, 14 লক্ষ কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলে দেয়নি, তারা সংস্কার করেছে সেখানে, অর্থাৎ যেটি বাদ দেওয়া হলো, এই সংস্কার কথা বলছে। সংবিধান ছাড়াও চলবে না, এটাও ঠিক। সংবিধানের বহুত কিছু আমরা মানি, আবার অনেক কিছু আমরা মানি না। ওই জন্যই বললেন না, মাইন্ডসেট সংস্কার যতক্ষণ পর্যন্ত, গণতন্ত্র নিয়েও তো অনেক কথা আছে, বলে না যে মাথা গণনা করা হয়, মগজ গণনা করা হয় না। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের দেশে আমরা গণতন্ত্র কতটুকু কার্যকর করতে পারবো, গণতন্ত্র কতটুকু ইফেক্টিভ হবে, সেটা তো সময় লাগবে। আপনার মানুষকে যতক্ষণ আপনি পরিপূর্ণ শিক্ষিত সচেতন না করতে পারবেন, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ইফেক্টিভ গণতন্ত্র আপনি, তারপরে এটা উত্তম। সবাই মানে যারা রাষ্ট্রবিজ্ঞানের যেটা বলেছেন যে তার মধ্যে ত্রুটি, হ্যাঁ, এখন পর্যন্ত এটা উত্তম। এখন সেই জন্যে আপনাকে কি চেক অ্যান্ড ব্যালেন্স একটা ব্যাপার আছে। আমি পারলে একদিনেই সব করে ফেলবো। আপনি আপাতত, আমি যেটা মনে করছি যে আপনার মৌলিক সংস্কারটাকে, এই যে হাসিনা যদি কেয়ারটেকার প্রভিশনটা উঠেই না দিত, হোক না একটা বিকলাঙ্গ কেয়ারটেকারও যদি হইতো, তাও তো হাসিনা সরকারের চাইতে ভালো হইতো, নাকি তুলনামূলক ভালো তো হইতো, একটা প্রক্রিয়ার মধ্যে থাকতো। তো এই যে হাসিনা উঠাই নিয়ে গেল, আপনি যদি খালি একটা সংস্কার করতে পারেন, আরো সংস্কার অনেক করা লাগবে, এখন পারলে এখনই ভালো, যে আমি এই কেয়ারটেকার প্রভিশনটা এখানে স্টেবল করলাম, পার্মানেন্ট আপাতত 5 টার্ম 10 টার্মের জন্য আমি এখানে করলাম, এবং এটাকে যাতে কেউ ম্যানিপুলেট না করতে পারে, মন মতো এই সরকারটাকে না করতে পারে। এবং ইলেকশন কমিশনটাকে সত্যিকার অর্থেই আমি যদি একটা শক্তিশালী মর্যাদাবান ইলেকশন কমিশন করতে পারি, সেখানে কোনো গভর্নমেন্ট কোনো হাত ঢুকাইতে না পারে, এই জায়গাগুলো যদি আপনি খুঁজতেন, তাহলে কিন্তু আপনার সংস্কার 80% সম্পন্ন হয়ে যায়। 80%। আপনি এত সংস্কারের পেছনে আপনার দৌড়াইতে হইতো না, মানে ওই যে অন্ধের হাতি দর্শনের মতো। এটা দুর্ভাগ্যজনক আর কি। এই জন্য রেসপন্সিবল পলিটিক্যাল লিডার, আমি মনে করি এই যে 24-এর অভ্যুত্থান যেটা হয়েছে, আমি মনে করি না এই 24 পূর্ব রাজনীতিতে বাংলাদেশ আর ফিরে যাবে। আমি মনে করি না, আমি নিজে কনফিডেন্ট, এবং আমি দেখছি যে রাজনীতির অনেক গুণগত পরিবর্তন ইতিমধ্যে হয়ে গেছে। এই যেখানে বসে কত মারামারি লাঠালাঠির মতো বাস্তবতা আপনি দেখেছেন না? এখন কি আপনি দেখেন সারার তুষারের সাথে আমি সেটা করি, ওনার সাথে ও আমার সাথে সেটা করে। প্রফেসর ইউনুস হাসিনা তো বক্তৃতা দিতে শুরু করতো মিথ্যা কথা দিয়ে, ভনিতা দিয়ে, ভণ্ডামি দিয়ে, খালেদা জিয়ারে 5 মিনিট গালাগালি করতো, তারপর তারেক রহমানের করতো, বিরোধী দলের করতো, জামাতের করতো। এখন প্রফেসর ইউনুস সেটা করেন। বা আমার দলের নেতাদের আপনি বক্তব্য শুনেছেন, তারেক রহমানের কত বক্তব্য শুনেন, কোনোদিন বিদ্বেষ, এক ফোঁটা বিদ্বেষ আপনি পেয়েছেন? বেগম খালেদা জিয়ার এক ফোঁটা বিদ্বেষ পেয়েছেন? বরং ইতিবাচক, পজিটিভ। সরকারকে কিভাবে সাহায্য করা যায়, কিভাবে বিনিয়োগ আনা যায়, কিভাবে মানে বিদ্বেষ প্রশমন করা যায়, কিভাবে আমরা প্রতিহিংসা চরিতার্থ না করে আমরা মানে উদারতার দৃষ্টিতে আমরা দেখতে পারি, এগুলোই তো আমরা দেখছি। খালি বিএনপি না, সব রাজনৈতিক দলই তো। তো এটাও তো একটা ইতিবাচক পরিবর্তন হিসেবে আপনি ধরে নেবেন। কারণ
রাজনীতিবিদরাও বুঝছে যে এই রাজনীতি বিদ্বেষ, খামখিচানি, প্রতিহিংসা, লুণ্ঠনের রাজনীতি করে লাভ নেই। এবং 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 এই যে সালমান এফ রহমানদের পরিণতি, এটাও কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, বলা হয় যে ইতিহাস থেকে কেউ শিখে নেয় না, কিছু যে শিখে না এটাও তো সত্য না। সেই জন্য আমি মনে করি বাংলাদেশ 24 পূর্বের বাংলাদেশে আর যাবে না। বাংলাদেশের যেই ক্ষমতায় আসুক আমি মনে করি কিছুটা ইতিবাচক পরিবর্তন নিশ্চয়ই আপনি সেটা দেখবেন। এবং আমি যেটা বলতে পারি, আমি আমার দলকে, আমি আগে যা দেখেছি, আমি আমার দলের মধ্যেই পরিবর্তন দেখছি, আমার নেতৃত্বের মধ্যে মারাত্মক পজিটিভিটি আমি দেখছি। এবং আমি মনে করি যে আমরা যদি কোনো কারণে সুযোগ পাই, না শোনেন, এটা তো আবার অন্য আলোচনা এডুকেট করছেন আপনারা, এটা অন্য আলোচনায় চলে গেলেন। আচ্ছা, বাংলাদেশে এই যে তৃণমূলের কথা বললেন, যদি আমি ডিবেটে যাই, বিএনপির লোক সব সাধু সন্ত না, পাচ্ছি না সবটুকু, কিন্তু আমি চেষ্টার ত্রুটি নাই, আমি ডিনায়াল করছি না, আমি অস্বীকার করছি না, আমি অ্যাকশন নিচ্ছি আমার যতটুকু সামর্থ্য আছে। হ্যাঁ, এখন একটা পথ আছে যে সব বিএনপি তৃণমূলে যা আছে আমরা বঙ্গোপসাগরে বাসায় দিলে আর কোনো সমাধান সমস্যা থাকবে না। আমার বক্তব্য পরিষ্কার। কোন রাজনৈতিক দলকে দেখেছেন এইভাবে ব্যবস্থা নিতে ইতিপূর্বে বাংলাদেশে? দেখেছেন কিনা আপনি বলেন? হয়েছে কিনা? আওয়ামী লীগের আমলে হয়েছে, ইভেন এখনো হচ্ছে, অন্য রাজনৈতিক দলের মধ্যেও কম হলেও তো হচ্ছে, কারণ তাদের কর্মী কম। আমাদের কর্মী বেশি, আমাদের নেতাকর্মীদের এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ বেশি আপনি দেখছেন, বা প্রধান রাজনৈতিক দল হিসেবে মনে করছেন, এই জন্য আপনার চোখে বেশি পড়ছে। কিন্তু আমি এটাকে জিরো টলারেন্স, আমি প্রত্যেকটা ঘটনা আমার যে যতটুকু আছে আমি আমার সবটুকু শক্তি ব্যবহার করছি। আমার আন্তরিকতা নিয়ে আপনি প্রশ্ন জনাব ফেজিস বাবু, যে কথা বলতে চেয়েছিলাম যে অর্থাৎ গ্রাসরুট লেভেলের চাঁদাবাজি হলো ওই বিষয়টা না, অর্থাৎ গ্রাসরুট লেভেলের যে নেতাকর্মী আছে তাদেরকে পলিটিক্যালি এডুকেট করার জন্য আপনাদের প্রোগ্রামগুলো যে শুরু করেছেন সেগুলো আছে কিনা সেই জায়গাটি বলবেন। হ্যাঁ, সেই পরিবর্তন তো আপনি দেখছেন, আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, মোটিভেট করার চেষ্টা করছি। এই যে 31 দফা, এইটাকে আমরা ব্যাপক প্রচার, এখন না আরো আগে থেকে আমরা শুরু করেছি, যখন একটা বৈরী বাস্তবতা, তখন এগুলো মানুষের মধ্যে আমরা পুশ করছি, মানুষকে মোটিভেট করছি, আমার দলের নেতা কর্মীদের প্রশিক্ষিত করবার চেষ্টা করছি, মেসেজ দেওয়ার চেষ্টা করছি তাদেরকে নানানভাবে। এটা তো একটা পরিবর্তন হিসেবে আপনি প্রশংসা করবেন। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি আবারও যাচ্ছি সারোয়ার তুষার, বলুন আপনি, প্রশ্ন নাই। আচ্ছা, না, একটা যেটা ভাই প্রথমে বলেছেন প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে, এটা তো সংবিধানে নাই, তবু তো প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে এটা বলার না থাকার মধ্য দিয়ে এটা বলা আছে। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তার পদে থাকার সময়ে তার পালিয়ে যাওয়ার কথা না, যেহেতু তিনি পালিয়ে গেছেন সুতরাং তার পদ অটোমেটিক্যালি শূন্য হয়ে গেছে। একেবারে এটাই হলো কনস্টিটিউশনাল ব্যাখ্যা। সুতরাং একটা তর্ক আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, 5 তারিখের পর আমাকে বলার চেষ্টা করছিলেন, কিংবা শেখ হাসিনা এখনও দাবি করেন মাঝে মাঝে তিনিই প্রধানমন্ত্রী। আসলে তিনি প্রধানমন্ত্রী না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাজ কি এবং কি কারণে পদ শূন্য হবে, এটা একটা সুস্পষ্ট বিধান আছে। সেখানে এটা বলা নাই যে প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে। যেহেতু এটা বলা নাই, তার মানে প্রধানমন্ত্রী পালিয়ে যেতে পারেন না, এবং যেহেতু তিনি পালিয়ে গেছেন তার মানে তিনি আর পদে নাই। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। দ্বিতীয়ত হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে তো আমাদের আপত্তি নাই, বাট আমরা যেটা আমি ভাই একটু আগে যে সমালোচনা করেছিলাম এর সাথে একমত হয়ে বলছি এই মুহূর্তে হয়তো এটা নেসেসিটি। কিন্তু সমস্যাটা কোথায়, যে ভাই বলতেছেন না যে কেয়ারটেকার গভর্নমেন্ট করে দেন তাহলেই তো হয়, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট আগেও ছিল, তারপর তো ধরে রাখা যায় না। এক সরকার আসে, কেয়ারটেকার গভর্নমেন্ট আন্দোলনের মুখে বসায়, আরেক সরকার এত আন্দোলনের মধ্যে দিয়ে যে কেয়ারটেকার বাংলাদেশের মানুষ অর্জন করলো সেটা এসে 2/3 বলে এক কলমের খোঁচায় এবং অ্যামিকাস কিউরিদের মতামত বাদ দিয়ে তারা এটা আবার করলো। এখন আবার আপনি কেয়ারটেকার বসিয়েছেন, মানে এখন বসানো হচ্ছে, আবার এটা আরেক সরকারের কাছে 2/3 থাকলে সেটা বাতিল করে দিতে পারবে। এই যে সংবিধানে আপনার কাছে 2/3 থাকলে, যেটা আবার ভোটের হিসাবে 40% কিংবা তার কম, এত কম ভোট পার্সেন্টেজ নিয়ে আপনি আসনের মারপ্যাচে সীমানা পুনর্নির্ধারণের রাজনীতিতে আমরা সবাই জানি, এর মধ্যে দিয়ে আপনি 2/3 অর্জন করে যে সংবিধানে এত বড় বড় সব পরিবর্তন করেছেন, পিপলের কনসেন্ট নেন নাই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা উচিত কি উচিত না, এটা কি আপনি জনগণের কাছে গেছেন? না গিয়ে করে ফেলেছেন। এই জন্য আমরা এই যে সংস্কার প্রস্তাবে বলেছি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে অবশ্যই 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 আপনাকে গণভোটে যেতে হবে। এটা হচ্ছে একটা সংস্কার, যে সংবিধান সংশোধন করতে গেলে আপনাকে গণভোটে যেতে হবে। এখন কিছু কিছু সংবিধান সংশোধন আছে যেগুলো খুবই মাইনর, সেগুলোর ক্ষেত্রে হয়তো আপনার লাগবে না, কিন্তু মেজর কিছু যেটাতে রাষ্ট্রের ফান্ডামেন্টাল ক্যারেক্টার বদলে যায়, ডান দিকে বা বাম দিকে বা একদিকে হেলে পড়ে, সেইগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই পিপলের কাছে যেতে হবে। আপনি ধরেন 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার আগে তার একটা ইশতেহার দেওয়া ছিল না? সেই ইশতেহারে কোথাও বলা ছিল যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে দেবো। আপনি তো পিপলকে যারা আপনাকে ভোট দিয়েছিল তখন তাদেরকে আপনি প্রতারণা করেছেন,
তারা এটা জানলে, ধরুন আমি ভোটার বা আপনি ভোটার ছিলেন, আপনি এটা জানলে আপনি পুনর্বিবেচনা করতেন তাকে ভোট দেবেন কি দেবেন না, সেটা আপনি না জানিয়ে তারপর করলেন। ফলে সংবিধান সংশোধনী যখন একটা সমাজে বারবার সংবিধান সংশোধনীর মতো পরিস্থিতি আসে না, যদি এরকম মেজর কোনো পরিস্থিতি আসে একটা ইলেকশনের আগেই ওই দলকে তার ইশতেহারের মধ্যে এটা আনতে হবে যে ভাই আমাকে পাওয়ারে গেলে এইটা একটা সমস্যা আছে, আমি কিন্তু এই সংবিধান সংশোধনী করব। তখন যদি তারপরে যদি মানুষ তাকে ভোট দেয় তাহলে বুঝতে হবে মানুষের এটাতে সম্মতি আছে, তখন আপনি সংবিধান সংশোধনী করতে পারবেন। এই যে না জানিয়ে করা 2/3 বলে এবং এই যে আসন ভিত্তিক, এই কারণে এখন কিন্তু প্রস্তাব করা হয়েছে 2 কক্ষের 2/3 সমর্থন লাগবে, পাশাপাশি গণভোট লাগবে। এইভাবে করে আপনার সংবিধান সংশোধনী আপনি দেখবেন একটা সংশোধনী বাদে, 2-1টা সংশোধনী ব্যতিক্রম সংশোধনী বাদে যেখানে সকল দল একমত হয়েছিল, একাদশ বা দ্বাদশ সংশোধনী, সম্ভবত দ্বাদশ, বাকি বেশিরভাগ সংশোধনী কিন্তু আপনার আসলে হচ্ছে পাওয়ারকে আরো কনসলিডেট করার জন্য। এর সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, মানে জনগণের স্বার্থের বাকশালের পেছনে জনগণের মানে সম্পর্ক ছিল না, রাষ্ট্রধর্ম আনা হয়েছে এর পেছনে জনগণের মানে সমর্থন ছিল না বা যাচাই করা হয় নাই, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিলেন, এটা পিপল চায় নাই। এরকম বহু বহু জিনিস আপনি ইন্ট্রোডিউস করেছেন যেগুলো আসলে মানুষ আসলে না চাইলেও আপনি করে ফেলেছেন, আপনার কাছে ওই ক্ষমতা আছে। এই জন্য এটাকে বন্ধ করতে হবে সংবিধান সংশোধনী। যদি আপনি সংবিধান সংশোধনী করতে চান, ইউ মাস্ট গো টু পিপল, সেটা আলাদা একটা প্রক্রিয়া আছে। এই জিনিসগুলোই হচ্ছে এখনকার মৌলিক সংস্কার। ধন্যবাদ। জি, এখানে যদি ভোটের প্রশ্ন থাকতো তাহলে ওয়াদার প্রশ্নও থাকতো, পিপলের কাছে যাওয়া, যেটা তুষার বললেন। আমার যেখানে ভোটের ফাংশন নাই ওখানে আমি পিপলের কাছে যাবই বা কেন, আর পিপলের মতামতের বা গুরুত্ব প্রয়োজন কেন? হ্যাঁ, এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আরবের একটা কালচার কিন্তু আমরা 15-16 বছর সহ্য করেছি, অথবা হজম করেছি, অথবা নিজেও আত্মস্থ হয়ে গেছি, করতে হবে, যেতে হবে, দিতে হবে। ওই কালচারটা কিন্তু এখনো আছে, মানি না, মানব না, দিতে হবে, ডিসেম্বরে দিতে হবে, জুনে দিতে হবে, না দিলে এই করব তো সেই করব। এটার পরিণতি যে কত খারাপ হয় আপনি দেখেন, খেয়াল করে গত কয়েকদিন যেখানে নির্বাচন সংস্কার এটা সেটা নিয়ে আলাপ হচ্ছিল, এর মধ্যেই কিন্তু একটা আরোপের বিষয় আবার এসে গেল, ইম্পোজ করা, যেটা যে কি সেটা যে 10টা বছর না হোক অন্তত 5টা বছর ডক্টর ইউনূসে থাকুক। এই কিন্তু আরেক আরোপের বিষয় আমরা খেয়াল করলাম, কোথাও না কোথাও থেকে কিন্তু একটা টোকার পরে সেটা বাজারে এসেছে। এর আগে কি ছিল যে ডেমোক্রেসি মিনিমাম থাকুক, ম্যাক্সিমাম থাকুক উন্নয়ন, আর উন্নয়নের প্রশ্নে শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প নাই, বারবার দরকার শেখ হাসিনার সরকার। ওই আরোপের মতো করে এখন 10 বছর না হোক অন্তত 5 একই প্রক্রিয়া দেখছেন আপনি? হ্যাঁ, আলামতটা একই দেখছি, চর্চাটা একই দেখছি। অর্থাৎ এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এই আরোপ করা, এই হাইপ তোলা। কারণ আমাদের এখানে দুঃখজনক বিষয় হচ্ছে বিগত সময়ে যখন এনসিপি নেতাই তো বলেছেন যে 5 বছর থাকা তিনি আশা সেটা করছেন। নেতা বলেছেন, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত কিনা ওইটা কিন্তু আমাদের যদি কাছে বড় এখনো- নেতা বলেছেন আমরা ধরে নিতে পারি। জি, ধরা পর্যন্ত আমরা নাই যাই, যেটা গোলমাল হবে ওই বিষয়ে না ধরাই ভালো। তো কোন উদ্দেশ্যে তিনি সেটা বলেছেন, কারণ এখন সময়টা কিন্তু স্পর্শকাতর, যে কোনো একটা মন্তব্য থেকে, একটা শব্দ থেকেও কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে। তো এরকম সময়ে অবশ্যই যারা বিগত সরকার হয়েছেন, অর্থাৎ বিগত ইমিডিয়েট ফার্স্ট যারা, তাদের উপর একটা দুর্গতি আসে, স্বাভাবিক পরিণতি হলেও এখন যারা ক্ষমতায় আছে তারাও কিন্তু কিছুদিন পরে বা মাস কয়েক পরে ইমিডিয়েট ফার্স্ট সরকার হয়ে যাবে। আমাদের মাথায় কিন্তু সেটাও নিতে হবে, তাদেরকেও যেন আমরা কোনো বিপদে না ফেলি। কারণ এরই মধ্যে আমাদের কারো কারো কথায়, আচরণে সরকার কিন্তু আক্রান্ত হচ্ছে। প্রধান উপদেষ্টা কোথাও কিন্তু বলেননি যে তিনি আরও 5 বছর থাকতে চান, একজন উপদেষ্টা বলেছেন। তাও আবার কোথায় বলেছেন যে তিনি এক জায়গায় যাচ্ছিলেন, গাড়ির এক পাশ দিয়ে তিনি শুনছিলেন যে মানুষ সেটা বলা বলি করে। তো তিনি যদি মনোযোগ ধর্ম উপদেষ্টা বলেছিলেন জি। যে যেহেতু গত সরকার 5 বছর জন্য এসছে, আমরা বাকি 5 বছর থাকবো, ধর্ম উপদেষ্টা বলেছিলেন। কিন্তু আর একজন উপদেষ্টা বলেছেন তিনি নিজ কানে শুনেছেন গাড়ির এক পাশ থেকে। তো তিনি যদি আরেক পাশ থেকেও শুনতেন হয়তো ওই দিকেও শুনতে পেতেন যে না আপনারা মোটামুটি চলে যান দ্রুত নির্বাচনটা দিয়ে, দুটোই শুনতে পেতেন। আরেকজন উপদেষ্টা বলে ফেলেছেন যে তাদেরকে নির্বাচিত মনে করে ভালো। এগুলো কিন্তু আক্রান্ত হয়, বিশেষ করে প্রধান যে দলটি আছে BNP, আলামত ভালো না, তারা কিন্তু ভালো এর মধ্যে- জিনিস তারা এর মধ্যে কিন্তু সন্দেহ দেখছে, একটা আশঙ্কা তারা বরাবরে প্রকাশ করছে। এবং এই সন্দেহের সাথে আবার তুষারদেরকেও সন্দেহের তালিকায় নেয় কিন্তু, যে তাদের দিক থেকে একটু ইম্পোজ করা হয় অথবা একটু টোকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তো এটা কিন্তু লক্ষণ ভালো না, কারণ এর মধ্য দিয়ে তাদের মধ্যে একটা সংঘাত না, আমরা কিন্তু এই আশঙ্কা যে করছি। যেটা গণ আন্দোলন যেটা হলো, ছাত্রদের কিন্তু একটা বিশাল সম্ভাবনা, জি। স্বপ্ন ছিল বাংলাদেশ নিয়ে, সেই জায়গাটায় সেই আপনি জায়গাটায় কি দেখছেন? একটা সময় পর্যন্ত অর্থাৎ তুষাররা সংস্কার বা- নির্বাচনী যে ডিবেটটা হচ্ছে, জি, কি তাদের এখানে? জেনারেশন এক সময় কিন্তু উই হেট পলিটিক্স বলতো। এটা আমাদেরকে কিন্তু একটু ভয় জাগাতো যে ইয়াং জেনারেশন যদি রাজনীতিতে না আসে, শুদ্ধ বিশুদ্ধ পরিশুদ্ধ এই শব্দগুলো আমরা খাটাবো কোথায়? তো 24 কিন্তু এই সুযোগটা দিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের প্রতি যে ভালোবাসা ছিল, সেই সাথে বিশ্বাস ছিল, আস্থা ছিল, মায়া মমতাও ছিল, সেটা কিন্তু এর মধ্যে নেই।
অনেকটা ক্ষয়ে গেছে বা তারা হারিয়ে ফেলেছে। তো সেটাও কিন্তু তাদের জন্য শুধু দুঃখজনক না, আমাদের জন্য, গোটা দেশের জন্য। কারণ যে বন্দোবস্তের কথা তারা বলছে, এই বন্দোবস্তের কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছিল। এই সুযোগটা এরই মধ্যে কিন্তু একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে। প্রতিদিনে কিন্তু দুঃখজনক কথা আসছে। কেন আশঙ্কা করছেন আপনি যে ক্ষয়ে যাচ্ছে সম্পর্ক? যেহেতু তারা ওই ভরসাটা দেখাতে পারছে না, তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। বিএনপির বিরুদ্ধে যেরকম অভিযোগ আসছে যে তৃণমূলে অথবা এই ঢাকা শহরেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজ বদলেছে, চাঁদাবাজ এটা বদলেনি। তখন যখন বিতর্ক আসে তাদের দিক থেকে কথা আসে যে বিএনপি একটু বেশি করে, আবার বিএনপির জবাব আছে যেহেতু আমাদের দলটা বড় আমাদেরটা দেখা যায় বেশি, এক্সপ্লেন করেছে তারা। জি। তো এটা কি ভালো লক্ষণ? সেটা কিন্তু 24-এর চেতনার সাথে যায় না। এটা খুব দুর্ভাগ্যজনক। সংস্কার এবং নির্বাচনের যে ডিবেটটা শুরু হয়েছে, ঠিক আছে, আমি যেটা বলি শোনেন, প্রফেসর ইউনূস সাহেব কখনো বলেছেন 5 বছর থাকবো, বিষয়টা তা না, সম্মানিত মানুষ। কিন্তু ওই যে হুজুর যা বলেন, মুসাহেব বলেন তার চাইতে বেশি। মানে ক্ষমতার উচ্ছিষ্ট যারা যারা ভোগ করছে বা করতে পারছে বা সরকারকে ব্যবহার করতে পারছে, এক শ্রেণীর মানুষ এই আমাদের তরুণ নেতৃত্বকে বিভ্রান্ত করে একটা সংকট। দেখেন আজকে না গতকাল বলছে যে এই ছাড়া নির্বাচন হবে না। এটা তো একটা নতুন সংকট তৈরি করার একটা প্রক্রিয়া। অথচ আমি দেখলাম এই যে আপনি যে বিএনপির কথা বললেন, বিএনপি এটা ওটা, এই যে রাফিয়াত রশিদ একজন বড় নেতা তাদের সংগঠন, আজকে তিনি পদত্যাগ করে বলেছেন যে উত্তরাঞ্চলে একজন বিরাট সমন্বয়ক। আমরা জানতাম কারা এই প্রোগ্রাম, ভয়ানক অভিযোগ করেছেন যে এদের কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে সেই জন্য সে পদত্যাগ করে চলে গেছে। আজকে এই অভিযোগেরও তো তদন্ত হওয়ার প্রয়োজন আছে। এবং তিনি বলছেন, এবং সে আমার যতটুকু ধারণা সে ইরাকে উত্তরাঞ্চলের সার্জিসকে মিন করেছে। তার পরিষ্কার যেটা বক্তব্য যে উত্তরাঞ্চলের একজন বিরাট নেতা এখান থেকে টাকা নিয়ে ওখানে টাকা খরচ করে, অথচ তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে। হাঁটছে কিন্তু পুরোনো দিকে, একেবারে পুরোনোর দিকে, পেছনের দিকে, আরো পেছনের দিকে, কাজে কর্মে অ্যাক্টিভিটিসে, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন এইটা নিয়ে মানুষ হতাশ হইতেছে। এবং তাদের যে বক্তব্য, এ কারণে মানুষ মনে করছে যে যেহেতু আবার বলছে উল্টা, দেখছেন ওই যে কি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স একটা কথা আছে না, বিএনপির নাকি সব প্রশাসন হয়ে গেছে, অথচ এখনো তারা ডাইরেক্ট সরকারে, তাদের দুইজন প্রতি কয়দিন আগে তিনি পদত্যাগ করলেন। এই সমস্ত কথাবার্তা না, এটা মানে অনভিজ্ঞতা প্রসূত তুষার। আসলে এই সংস্কার, নির্বাচন, অনেক স্বপ্ন সম্ভাবনা নিয়ে আপনারা কাজ করছেন, যে অভিযোগ, পাল্টা অভিযোগ আপনাদের সম্পর্কে অভিযোগ আছে, এই বিষয়গুলো আসলে দাঁড়াবে কোথায় আসে বাংলাদেশের গণতান্ত্রিক না? আমরা এই আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে গিয়ে একটা জায়গায় দাঁড়াবো, ঠিক আছে, কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের প্রশ্ন না। এখানে প্রশাসন এবং সরকার এখন আলাদা, এটা আগে আলাদা ছিল না। আমাদের দিক থেকে বলা হয়েছে যে প্রশাসন প্রায় সারা দেশে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির সাথে মানে এক ধরনের অ্যালাইনমেন্ট। তুষার আমি একটু অ্যাড করে দিই, ওই যে সামান্তা শারমিন বলে যে সরকারও, ঠিক আছে, এটা স্লিপ অফ দ্য টাং হতে পারে। আমি পরিষ্কার বলছি, এখন সরকার এবং প্রশাসন আলাদা। প্রশাসনের সব জায়গায় মানে যারা মাঠ প্রশাসন আছে তারা আসলে বিএনপিকে বেশি ফেভার করছে, কারণ বিএনপির ওই শক্তি দিয়ে আদায় করার মতো ব্যাপারটা আছে। আর আমরা একটা নতুন দল হিসেবে এখন কাজ করছি। যদি আমাদের কোনো ভুল থাকে, আমরা এটা সবসময় বলেছি যে সমালোচনার মধ্যে দিয়ে এটা ঠিক হবে, কিন্তু পুরো রাজনৈতিক দলকে প্রশ্ন করা মানে। ধন্যবাদ আপনাদের দীর্ঘ আলোচনা শুনে পাওয়ার জন্য। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।